হরে কৃষ্ণ। বন্ধুগণ নমস্কার। প্রথমেই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে মূলত দুটো জিওপলিটিক্সের বিষয় নিয়ে আলোচনা আমি করব। প্রথম হচ্ছে, আপনারা শুনেছেন এর মধ্যেই বোধহয় যে আগামী 31 অগাস্ট এবং 1 সেপ্টেম্বর চীনের তিয়ানজিনে এসসিও মিটিং হবে। এসসিও মানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। তো এই মিটিংয়ে যাওয়ার জন্য চীনের যে বিদেশমন্ত্রী তিনি এসেছিলেন ভারতে, তিনি মোদিজিকে নিমন্ত্রণ করেছেন এবং সেই মিটিংয়ে মোদিজি যাবেন বলেও তিনি কনফার্ম করেছেন। তার মানে তিনি সেই মিটিংয়ে যাচ্ছেন। এখন এই এসসিও এই যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এতে মোট 10টা দেশ আছে যারা এর সদস্য। কে কে আছে আমি আপনাদেরকে বলি। চীন আছে, ভারত আছে, ইরান আছে, কাজাকিস্তান আছে, কিরগিজস্তান আছে, পাকিস্তান আছে, রাশিয়া আছে, তাজিকিস্তান আছে, বেলারুস আছে, আর উজবেকিস্তান আছে। এই 10টি দেশ হচ্ছে এসসিও সদস্য। এখন এই যে 10টি দেশ এসসিও সদস্য, এই মিটিংটা সেই সমস্ত দেশের সদস্যদের নিয়ে ওপরে হতে চলেছে। এখন এই যে এসসিও মিটিং হবে, তো এসসিও মিটিংয়ে শোনা যাচ্ছে যে ওখানে, বা যেটা আশাই করা যায়, যে ওখানে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী এখন, তিনি শাহবাজ শরীফ, তিনি ওখানে মিটিংয়ে যাবেন এবং মিটিংয়ে ওখানে তিনি হাজির থাকবেন এবং মিটিং অংশগ্রহণ করবেন। এখন পাকিস্তানে বেশ কিছু ইউটিউবার আছে, আমি তাদের খবরগুলো মাঝে মাঝে শুনি। সেটা হচ্ছে যে পাকিস্তানের মতামত থেকে, পাকিস্তানের দুটো মিডিয়া সেকশন বলা যায়, একটা হচ্ছে মেন স্ট্রিম মিডিয়া আর একটা হচ্ছে ইউটিউব মিডিয়া। এখন মেন স্ট্রিম মিডিয়া মূলত সরকারের কথাই বলে এবং ওখানকার সরকারটা তো মোটামুটি মিলিটারি চালায়, তারা খুব একটু নিরপেক্ষ কথাবার্তা বলে না। কিন্তু ইউটিউব মিডিয়ার কেউ কিছু কিছু সত্যি কথা বলে এবং যারা খুব সত্যি কথা বলে পাকিস্তান সরকার বা মিলিটারির সমালোচনা করে, তাদের বিরুদ্ধে সেখানে ব্যবস্থা হবে। এটা আমাদের দেশেও হয়েছে। কোনো ইউটিউবারের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে এফআইআর করা হচ্ছে, কেস করা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে কিছু ইউটিউবার আছে যারা একটা ন্যারেটিভ বিল্ড আপ করে, সেটা হচ্ছে তারা পাকিস্তানের সমালোচনা করছে এবং পাকিস্তান সরকারের সমালোচনা করছে, আর কোনো না কোনোভাবে ভারতের সঙ্গে যাতে একটা বোঝাপড়া হয়, ভারতের সাথে যাতে একটা পিস্টক হয় এবং ভারতের সাথে যাতে ব্যবসা বাণিজ্য আবার নতুন করে শুরু হয়, সেইটাকে নিয়ে তারা মাঝে মাঝেই প্রচার করে এবং ন্যারেটিভটা বিল্ড আপ করে। এখন এই ন্যারেটিভটা কি, এইটা বুঝতে হবে। এই ন্যারেটিভ কথাটা আজকের দিনে খুব চালু হয়েছে। ন্যারেটিভ হচ্ছে যে একটা কোনো সত্যকে, ছোটো মতো সত্যের উপর ভিত্তি করে, ধরুন 10% একটা ট্রুথ, তার উপরে 90% মিথ্যাকে বেশ ভালো করে রং চং দিয়ে চড়িয়ে টড়িয়ে সেটাকে প্রচার করা, সেটা বিশেষ উদ্দেশ্যে প্রচার করে। এটা হচ্ছে ন্যারেটিভ। মানে সত্যি মিথ্যা মিলিয়ে, যাতে মিথ্যাটা বেশি, সত্যিটা কম, এবং মানুষের মধ্যে একটা ভ্রম তৈরি করা যে কোনটা সত্যি কোনটা মিথ্যা, এবং তারপর সে ন্যারেটিভের মধ্যে দিয়ে তাদের উদ্দেশ্যটা সাধন করে। সেই উদ্দেশ্যটা কোনো একটা রাজনৈতিক দলের সপক্ষে হতে পারে, সেই উদ্দেশ্যটা কোনোভাবে দেশের বিরুদ্ধে হতে পারে, সেই উদ্দেশ্যটা কোনোভাবে দেশের পক্ষে হতে পারে। এখন এই ন্যারেটিভ বিল্ড আপ যারা করে পক্ষে বিপক্ষে, এর আবার সমালোচনাও হয়। কেউ হয়তো একটা ন্যারেটিভ বিল্ড আপ করলো, তার বিরুদ্ধে আবার বিরুদ্ধ ন্যারেটিভ, যেমন বিরুদ্ধ মত হয়, সেরকম বিরুদ্ধ ন্যারেটিভ বিল্ড আপ হচ্ছে, বা সেই ন্যারেটিভকে বিভিন্ন তথ্য দিয়ে কাউন্টার করাচ্ছে। এখন আজকের দিনটা হচ্ছে যে ইন্টারনেটের যুগ এবং সোশ্যাল মিডিয়ার যুগ। মেন স্ট্রিম মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এদের গুরুত্ব ক্রমশ কমে যাচ্ছে এবং মানুষের কাছে সত্যিটা বেরিয়ে আসছে, ঘটনাগুলো বেরিয়ে আসছে, ফ্যাক্ট বেরিয়ে আসছে, হিস্ট্রিটা বেরিয়ে আসছে। হিস্ট্রি ইজ নাথিং বাট এ ফ্যাক্ট, হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড ইন এ পাস্ট, সেটা মানুষের কাছে বেরিয়ে আসছে। এবং মানুষ সোশ্যাল মিডিয়াতে, এই ফেসবুক বলুন,
ইনস্টাগ্রাম বলুন, টুইটার বলুন, এক্স হ্যান্ডেল বলুন, সেখানে খোলামেলা মতামত দিচ্ছে। এবং টুইটারকে এক্স কিনে নেওয়ার পর, অর্থাৎ এক্স হয়ে যাওয়ার পর এলন মাস্ক কিনে নেওয়ার পর, এলন মাস্ক ফ্রি স্পিচের প্রবক্তা। তো সেখানে কেউ বড় বড় নেতাকেও সমালোচনা করতে কিন্তু কেউ কম করে না এবং পরিষ্কার করে লিখে দেয়। অনেক ক্ষেত্রে টুইটারেও আপনি সত্যি কথা বলার জন্য আপনার অ্যাড্রেস ধরে আপনি এগেনস্টে এফআইআর করে পুলিশের নোটিশে যেতে পারে। যাই হোক, এখন যে বিষয়টা আমি চলে করছিলাম, এই যে যারা ইউটিউবাররা এই ভারত পাকিস্তানের সঙ্গে একটা দোস্তি, একটা মিটমাট, একটা বন্ধুত্ব তৈরি করার জন্য ন্যারেটিভগুলো বিল্ড আপ করছে, এর আবার একটা বিরুদ্ধ মত আছে। সেটা হচ্ছে যে কিছু কিছু ইউটিউবারকে সম্ভবত পাকিস্তানের প্রশাসন, আইএসআই বা মিলিটারি এমনভাবে ইনস্ট্রাকশন দিয়েছে যে তোমরা আমাদের কিছু সমালোচনা করো, এবং সমালোচনা করে যাতে করে ভারতের সঙ্গে পাকিস্তানে একটা সম্পর্ক তৈরি হয়, সেটা নিয়ে একটা ন্যারেটিভ বিল্ড আপ করে। কারণ দেখা গেছে এই সমস্ত ইউটিউবারদের বেশিরভাগ দর্শক এবং সাবস্ক্রাইবার তারা হচ্ছে ভারতের। ফলে ভারতে একটা এই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কটা ভালো হওয়া দরকার, এটাকে নিয়ে একটা জনমত তৈরি হয়। এবং মাঝে মাঝে এই পাকিস্তানের কিছু কিছু নেতাও বলছেন যে না, ভারতের সাথে আমাদের সম্পর্কটাকে শুধরে নিতে হবে, ভারতের সাথে আমাদের সম্পর্কটাকে একটা নতুন জায়গায় নিয়ে আসতে হবে। এটা মাঝে মাঝে কোথাও কোথাও টুকটাক করে বলে ফেলছে। তার মানে পাকিস্তান একটা সামগ্রিকভাবে একটা বুঝতে পেরেছে যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। এখন এই যে ইউটিউবাররা আমি দেখছিলাম একজন দুজনে, তারা এখন একটা প্রচার শুরু করেছে যে এই এসসিও মিটিংয়ে যে আমাদের পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী যাবেন শাহবাজ শরীফ, ওখানে মিটিং অংশগ্রহণ করতে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাইলেটারাল টক হবে বা হতে পারে, এরকম করছে। মানে ইয়েস নো ব্যাপারটা আর কি, হবেই এমন করে বলতে পারছে না, যে হতে পারে। কারণ তারা জানে যে বাইলেটারাল টক করার ব্যাপারে ভারতের কোনো আগ্রহ বা উদ্দেশ্য নেই। অর্থাৎ যৌথ কোনো মিটিং পাকিস্তানের সঙ্গে হবে এরকম কোনো সম্ভাবনা হবে না। সেই জন্য তারা একটা মহল তৈরি করার চেষ্টা করছে। আমাকে যদি জিজ্ঞেস করেন আমার কী মত, আমি যেভাবে জিও পলিটিক্সের খবরগুলো রাখি, আমার মনে হয় না যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে পাকিস্তান প্রধানমন্ত্রীর এশিয়াতে সাইড লাইনে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হবে। কারণ দ্বিপাক্ষিক বৈঠক ওখানে যেটা হওয়ার কথা ইতিমধ্যে মোটামুটি ফাইনাল হয়েছে, সেটা একসাথে চায়নার সাথে হবে, চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তার সাথে হবে, এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার সাথে হবে। কারণ এখন এই চায়না, রাশিয়া, ভারত এর একটা আমেরিকার এই যে রিসেন্ট যে ট্যারিফ নীতি, তার বিরুদ্ধে একটা অক্ষ তৈরি হতে চলেছে। কারণ এতে পৃথিবীর অধিকাংশ দেশই অত্যন্ত অ্যানয়েড, রাগান্বিত, বিরক্ত, কিন্তু তারা একক শক্তিতে কেউ কিছু করতে পারছে না। এখন রাশিয়ার সঙ্গে তো ইউক্রেনের যুদ্ধ চলছে, রাশিয়ার উপরে বহু রকম স্যাংশন বসিয়ে রেখেছে আমেরিকা, এবং ইউরোপের ওয়েস্টের দেশগুলো আবার সাহায্যও নিচ্ছে, বিভিন্ন গ্যাস নিচ্ছে। আমেরিকাও রাশিয়ার থেকে ফার্টিলাইজার, আয়রন, অন্যান্য জিনিস নিচ্ছে। তো এইটা কোনো দেশই এটা মেনে উঠতে পারছে না। এখন সেই জন্য এসসিও মিটিংয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা মিটিং হতে পারে, এরকম একটা ন্যারেটিভকে পরোক্ষে বাজারে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। যদি আমি মনে করি না যে এরকম কোনো মিটিং আগামী দিনে হতে পারে। তবে চায়নার সঙ্গে হবেই, এই ব্যাপারটা মোটামুটি নিশ্চিত। কারণ চায়নার যিনি বিদেশমন্ত্রী এসেছিলেন, সেখানে অপ্রত্যক্ষভাবে বিষয়টা খানিকটা আলোচনা হয়েই আছে বলে আমার মনে হয়। যদি এটা পরিষ্কার করে খুব কোনো চায়নার যে নিউজ পেপার বা ভারতের যে নিউজ পেপার বা পিএমও বা যে বিদেশ দপ্তরের যে মুখপাত্র, তারা খুব পরিষ্কার করে কিছু বলেননি, কিন্তু ঠারে ঠারে অনেকে এটা কিন্তু বলেছেন। তো এইটা একটা বিষয়, এইটা হওয়ার সম্ভাবনা আছে। এবং এরপর হচ্ছে যে একটা এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে। সেই ঘটনা হচ্ছে যে পাকিস্তানের যে বিদেশ মন্ত্রী বা ডেপুটি প্রাইম মিনিস্টার ইসাক দার, তিনি একটা বোম ফাটিয়েছেন বলা যায়। সেই বোমটা এমন ফাটিয়েছেন যেটাতে ডোনাল্ড ট্রাম্পের যে বেলুন, সেই বেলুন ফুস হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প বোধহয় 35, 38 বা 40 বার
সব জায়গায় বলে বেরিয়েছেন এবং ভারতের মধ্যে যুদ্ধ বন্ধ করে দিচ্ছি, কারণ দুটো পরমাণু সম্পন্ন দেশ, দুটো দেশের মধ্যে যুদ্ধ হলে ভীষণ রকম ক্ষতি হয়ে যাবে এবং কোনো দেশ ধ্বংস হয়ে যাবে, বিশাল অংশের ক্ষতি হবে, কারণ দুই দেশে যদি পরমাণু বোমাই করে সেটা খুব মুশকিল হবে। কিন্তু ইসাকদার কদিন আগেই তিনি হচ্ছে যে বলে দিয়েছেন তাতে ইয়েতে পার্লামেন্টে দাঁড়িয়ে যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে সেটা কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে হয়নি। ফলে ডোনাল্ড ট্রাম্পের যে দাবি, সেই দাবি ভারত দীর্ঘদিন ধরেই ইগনোর করে এসছে, অস্বীকার করে এসছে। এখন পাকিস্তানও সেই কথাটা পরিষ্কার বলে দিয়েছে। এখন এই দুটো বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ইসাকদার এখন গেছেন বাংলাদেশে তিনি গেছেন। ভারতের তো আকাশসীমার প্রতি যাওয়ার আইন নেই, অতএব তিনি চীন, মায়ানমার, বার্মা ঘুরে বাংলাদেশে পৌঁছেছেন এবং সেখানে যে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে বাংলাদেশের যে পার্টি যারা আছে তারা সবাই পাকিস্তানের কাছে বলেছে 71 সালে আপনারা যে ক্ষতিটা করেছেন বাংলাদেশে, তার জন্য আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। তো এটা ইসাকদার কৌশলে এড়িয়ে গেছেন। তিনি বলছেন ওসব চ্যাপ্টার তো মিটে গেছে, আলাদা করে ওটাকে নিয়ে কিছু কথা বলার নেই। এরা আমি যেটুকু খবরে পড়লাম বা দেখলাম, তো আগামী দিনে বাংলাদেশের কাছে পাকিস্তান ক্ষমা চাইবে কি না, বা ক্ষমা চাওয়ার পর বাংলাদেশ আবার ক্ষতিপূরণ দাবি করবে কি না, সেটা আগামী দিনে বলা মুশকিল। কারণ কোনো একটা সময় শোনা গেছিল বাংলাদেশ নাকি এর জন্য একটা মস্ত বড় অঙ্কের টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। কিন্তু পাকিস্তানের আর্থিক অবস্থা এতই খারাপ যে তারা এরকম কোনো ক্ষতিপূরণ দিতে পেরেবে বলে মনে হয় না এবং রাজি হবে বলে তাও মনে হয় না। তো যাক, ইসাকদার এটা বলার পরে যেটা হয়েছে, যে হঠাৎ তিনি এরকম কথা বললেন কেন, এরকম কথা বলার পিছনে কারণটা কী? এখন কারণটা আমার যেটা মনে হয়েছে, তবে কি পাকিস্তান এটা বলে আমেরিকার থেকে একটু ডিস্টেন্স তৈরি করার চেষ্টা করছে? সেটার সম্ভাবনা কিন্তু খুব বেশি। সমাজ জ্ঞান হয় যে পাকিস্তান ভাবছে এখন যে আমেরিকার সঙ্গে তাদের যে বন্ধুত্বটা আছে বা আমেরিকা যেভাবে তাদেরকে কনসেশন দিচ্ছে বিভিন্ন ব্যাপারে, সেটা ভালো কিছু হয়ে উঠবে না। এটা একটা মূল কারণ। এবং এই যে চাইনিজ বিদেশমন্ত্রী, তিনি ভারত ভ্রমণের পর গেছিলেন আফগানিস্তান, সেখানে যে সেখানকার বিদেশমন্ত্রী ইনচার্জ আমির খান মুত্তাকি এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসাকদারকে বসিয়ে তিনজনকে নিয়ে মিটিং করছে এবং তাদের প্রজেক্টগুলো যাতে সফলভাবে রোডসেন বিল স্কিমের অন্তর্গত সিপিএসিটা কমপ্লিট হয় এবং যাতে উগ্রপন্থী হানা কম হয়, সেই ব্যাপারটাকে নিয়ে একটা বোঝাপড়া করার চেষ্টা করেছে। যদি আফগানিস্তান বলেছে আমরা কোনো উগ্রপন্থীদেরকে সাপোর্ট করিনি বা আমরা উগ্রপন্থী কোনো পাঠাচ্ছিও না, এরকম একটা পরিস্থিতির মধ্যে সেখান থেকে আবার তিনি পাকিস্তানে যান। পাকিস্তান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাধ্যক্ষ তাদের সঙ্গেও মিটিং করে গেছেন। তবে কি পাকিস্তান এখন আমেরিকার সঙ্গে যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে একটু দূরে ঠেলে দিয়ে আবার একবার চীনের কাছাকাছি আসতে চাইছে? অথবা এই যে এসসিও মিটিংয়ের আগে যদি কোনোভাবে ভারতের সঙ্গে একটা আলোচনার দরজা খুলে এবং ভারতের সাথে অন্তত কমপক্ষে দু একটা বর্ডার খুলে যদি ট্রেডটা চালু হয়, তাহলে পাকিস্তানের জীবন বাঁচে এরকম বছর অবস্থা। কারণ ওখানে খাদ্য এবং অন্যান্য যে জরুরি সামগ্রী, ওষুধপত্র, অন্যান্য যে আরও ক্রাইম নিডস, যেগুলো মানুষের কাছে পৌঁছাতে গেলে ভারতের সাহায্যটা দরকার, সেই জন্য হয়তো এটা একটা খুব সূক্ষ্ম চাল হিসাবে আমেরিকার থেকে একটু ডিস্টেন্স তৈরি করা এবং ভারত এবং চীনের আর একটু কাছে আসার চেষ্টা করা। এবং আমেরিকা যেহেতু ভারতের সঙ্গে এখন একটা পরোক্ষ উদ্বেগে, টেনশনে জড়িয়ে গেছে, অর্থাৎ এমনভাবে ট্যারিফ চাপেছে এবং ভারতে যেটা সর্বত বিরোধিতা হচ্ছে, ভারত সরকারও তার একরকম বিরোধিতা করেছে, 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছে এবং ভারত অন্য বাজার খোঁজার চেষ্টা করছে। হয়তো পাকিস্তান ভাবছে তাহলে এখন যদি ভারতের সঙ্গে সম্পর্কটা তৈরি করতে পারা যায়, তাহলে পাকিস্তান ভারতের কাছে একটা মস্ত বড় কাছের নজদিকি বাজার, মার্কেট তারা পেয়ে যাবে। এরকম একটা পরিস্থিতি হয়তো ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে রাজি হয়ে যেতেও পারে। এরকম একটা কৌশল থেকেই আমার মনে হয় বিদেশমন্ত্রীকে ওখানকার সেনাধ্যক্ষ বা প্রশাসন বা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা বলেছেন আপনি বাজারে এই কথা ছেড়ে দিন যে
কোনো তৃতীয় দেশ আমাদের যে যুদ্ধবন্ধে কিন্তু মধ্যস্থতা করেনি। এর পিছনে কি মনসা আছে অথবা কি রাজনৈতিক চাল আছে পাকিস্তানের, সেটা আমরা আগামী দিনে এসসিও মিটিং শেষ হলেই বুঝতে পারব। এসসিও মিটিংয়ে পাকিস্তানের গতি প্রকৃতি এবং এসসিও মিটিং পর্যন্ত আর যে 4-5 দিন সময় আছে, এই সময়ের মধ্যে পাকিস্তানের বক্তব্যগুলো আরও কীভাবে প্রকাশ হয়, সেখান থেকেই হঠাৎ এরকম আমেরিকার দিক থেকে একটা ইউটার্ন নেওয়া, এটা পাকিস্তান কী উদ্দেশ্য নিয়ে করলো সেটা আমরা বুঝতে পারব। এই মুহূর্তে আমার এই ব্যাখ্যা, এই আলোচনাটি এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।